সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আজকে আমরা বাজেট পরবর্তী এই প্রোগ্রামটিতে আমরা বাজেট নিয়েই আলোচনা করব। আসলে বাজেটে কি প্রাপ্তি আছে, আসলে আর্থিক খাতে আসলে কি আছে বাজেটে, সেই বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে স্কাইপে যোগ দিচ্ছেন খন্দকার আসাদুল ইসলাম রিপন, এমডি ও সিইও অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। রিপন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি স্যার, এই যে একটি বাজেট ঘোষণা করলেন, অনেকেই বলছেন অনেক বড় বাজেট, কিন্তু যে বিষয়টি বলা হয়েছে যে 2,42,752 কোটি টাকা রাজস্ব আয় ধরা হয়েছে, এটি আসলে কতটা অর্জিত হবে? এবং বাজেট ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকার মতো, 97,853 কোটি টাকা। তাহলে যদি সেই রাজস্ব আয় অর্জিত না হয়, সেক্ষেত্রে বাজেট ঘাটতি আরও বেড়ে যাবে। এবং এইটা কি আসলে এত বড় যে টার্গেট ধরা হয়েছে, সেটি কি অর্জন করা সম্ভব কিনা রাজস্ব আয়ের ব্যাপার? রাজস্ব আহরণের ক্ষেত্রে যে টার্গেট ধরা হয়েছে, এটা আমার কাছে অনেকটাই বাস্তবতা বিবর্জিত মনে হয়। কারণ আমরা দেখেছি যে এই চলতি অর্থ বছরে, অর্থাৎ 15-16 অর্থ বছরে, যেটা 30শে জুন শেষ হতে যাচ্ছে, সেখানেও 1,76,000 কোটি টাকার টার্গেট ছিল। এনবিআরের কর রাজস্বের কথা বলছি। আমি সেই সময় বলেছিলাম যে এটা অর্জন হবে না, এবং এ ব্যাপারে আমার লিখিত প্রবন্ধও আছে যেটা প্রকাশিত হয়েছে। সরকার শেষ পর্যন্ত এটা রিভাইজ করে এখন 1,50,000 নামিয়েছে। সেটাও অর্জন হবে কিনা বা ওইটার কাছাকাছি হয়তো হবে আর কি। এখন 1,50,000ও যদি আমি ধরি যে 15-16 অর্থ বছরে অর্জিত হবে, তাহলে এনবিআরের এবছরের রাজস্ব ধরা হয়েছে 2,03,152 কোটি টাকা, এনবিআরের কর রাজস্ব। এটা 35.4% বৃদ্ধি। এবং বাংলাদেশে এই মাত্রার বৃদ্ধি কোনো সময় হয় নাই। এবারেও যে এই মাত্রার বৃদ্ধি হবে কোন ভিত্তিতে, সেটা তো পরিষ্কার করা হয় নাই। কেন বাজেট বক্তৃতায় দেখা যাবে যে কিছু ক্ষেত্রে করের হ্রাস হয়েছে, কিছু ক্ষেত্রে এক্সেমশন বাড়ানো হয়েছে, আবার কিছু ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে, বা কোনো ক্ষেত্রে এক্সেমশন তুলে দেওয়া হয়েছে। তো এখন এইগুলোর যে নেট এফেক্ট অন রেভিনিউ, সেটার কোনো অ্যানালিসিস তো বাজেটে নেই। এবং আমার মনে হয় যে এই নেট এফেক্টের ফলে রাজস্ব আহরণ খুব বাড়বে না। এখন যেটা করা দরকার, সেটার ব্যাপারে কিছুটা মন্তব্য আছে, যে সেটা হলো যে করের আমাদের পরিধিটা বাড়ানো, অর্থাৎ আমাদের নতুন করদাতাদেরকে আনতে লাগবে, যাতে যারা এখন কর দিচ্ছে তাদের উপর চাপটা সৃষ্টি না হয়। কারণ অর্থমন্ত্রীর বক্তৃতায় বলেছেন যে এখন 12 লাখ ইনকাম ট্যাক্স দেয়, এটাকে 15 লাখে নিয়ে যাবেন। কীভাবে নেবেন সেটা তো বলা মুশকিল। আর এই ক্ষেত্রে যেটা দরকার, হরাইজন্টাল বা টেরিটোরিয়াল এক্সপানশন, যে এখন তো এই আয় করমুক্ত সীমারেখা আছে, তার উপরে অনেক লোক উপজেলা শহরে বা গ্রামাঞ্চলেও বা একটু বড় বড় মার্কেটিং সেন্টার যেখানে আছে, সেগুলো তাদেরকে কীভাবে আনা যায়। স্যার, উনি একটি কথা বলেছেন যে 16,000 টাকা কারো স্যালারি থাকলে, সে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যাই হোক, তার টিন থাকতেই হবে বাধ্যতামূলক। এটি স্যার হয়তো একটি পজিটিভ না। এটি প্রথম কথা হলো যে এটি এনফোর্স করবেন কেমন করে। আর এই 16,000 টাকা নির্ধারণ করার বেসিসটা তো আমি বুঝলাম না। তার কারণ হচ্ছে যে আমার আয়কর মুক্ত সীমারেখা হলো 2,50,000। যদি 16,000 কোটি টাকা কারোর বেতন হয়, তাহলে তো তার আয় হবে 1,92,000। কিন্তু তার তো ট্যাক্স ডিউই না, কারণ আমার তো আয়কর মুক্ত সীমাই হলো 2,50,000। তো 1,92,000-এ আমি রিটার্ন কেন দেবো? এবং রিটার্ন দেওয়া মানে তো 3,000 টাকা না, এটা মিনিমাম ট্যাক্স দিতে লাগবে। এবং সেটা আমি রিফান্ড পাবো কীভাবে? রিফান্ড তো বাংলাদেশের রিফান্ড সিস্টেম তো অপারেট করে না। সুতরাং এই সিদ্ধান্তটা তো আমার কাছে ইনকনসিস্টেন্ট মনে হচ্ছে আর কি, যে এটা তো এর সাথে না। তো এনিহাও আমি এই আয়কর সম্বন্ধে, মানে এনবিআরের কর রাজস্ব সম্বন্ধে একটু বললাম। ঠিক একই ধরনের মন্তব্য প্রযোজ্য নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউতে
এখানে দেখা যাচ্ছে যে এই বছরের যে টার্গেট ধরা হয়েছে এই 15-16 অর্থ বছরের রিভাইজ টার্গেটের তুলনায় 47% বেশি। এবং নন ট্যাক্স রেভিনিউর যে বড় সূত্র একটা হতে পারতো পটেনশিয়ালি স্টেট ওন এন্টারপ্রাইজেস, সেটা আর্থিক খাতে হোক বা উৎপাদন খাতে হোক, সেগুলোর যে দক্ষতা কেমন করে বাড়াবো, তাদের ভর্তুকি কেমন করে কমাবো, তাদের যে অপারেশনাল কস্ট মিট করতে পারে না সেই পরিস্থিতি থেকে তাদের কীভাবে বের করে আনবো, সেটার তো কোনো ব্যাখ্যা নাই বা কোনো মন্তব্যও নাই এই ব্যাপারে আসলে খুব একটা। তো সুতরাং ওইটাও তো অর্জন হবে না। এই দুটো মিলিয়ে তো 92-93% রেভিনিউ গেল হয়ে যায় আর কি। বাকি থাকে হলো নন ট্যাক্স, কী বলে, নন এনবিআর ট্যাক্স। এটা তো সামান্য অঙ্ক, 6,000-7,000 কোটি টাকা এরকম। এই বছরের টার্গেট ধরা হয়েছে 7,250। তো সেটাও আবার এই অর্থ বছরের যে সংশোধিত হিসাব তার উপরে 34% বেশি। তো কাজেই এই ধরনের টার্গেট ধরে তো এটা আহরণ করা সম্ভব হয় না। তারপরে আপনার যে প্রশ্ন যে যদি রাজস্ব আহরণ না হয় তাহলে বাজেটের ঘাটতি বাড়বে, ঘাটতি খুব একটা বাড়বে না। তার কারণ হলো যে আমার তো ব্যয়ের ক্ষেত্রে তো ব্যয় করার সক্ষমতা নেই আমার। সেখানে দেখা যাবে যে ওই এডিপি ধরা হয়েছে 1,10,000, ওইটা হয়তো বড় জোর দেখা যাবে 85,000 বা 90,000 ম্যাক্সিমাম হয়তো ব্যয় হবে। তাহলে 90,000 যদি হয়তো 30,000 কোটি, তো আমার ওখান থেকেই হয়ে যাচ্ছে। যে ওইখানে যদি 30-35 শর্টফল হয় রাজস্ব আহরণে, আর এখানে 30-35 এক্সপেন্ডিচার শর্টফল হবে। সুতরাং এই ঘাটতির মাত্রা খুব একটা বাড়বে না আর কি, আমি মনে করি। জি হ্যাঁ মনির ভাই, এই যে অর্থমন্ত্রী আর্থিক খাত এবং পুঁজিবাজার দুটো আলাদা করে উনি বলেছেন, সেখানে আর্থিক খাতে উনি স্পষ্ট করে বাজেট বক্তৃতায় বলেছেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যাপারে নজরদারি বাড়ানো হচ্ছে। শীর্ষ 20 ঋণ খেলাপির ব্যাপারে উনি বিশেষ নজরদারির কথা বলেছেন, এবং আর্থিক খাতের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের কথা উনি পজিটিভলি বলেছেন যে এবার কাউন্সিল করবেন, এবং এই আর্থিক খাতের ব্যাপারে খুবই পজিটিভ সে। পুঁজিবাজারের ব্যাপারে তার কথা হলো যেখানে ফাটকা বাজারের অবসান হয়েছে, পুঁজিবাজার থেকে উনি 14,000 কোটি টাকা প্রতি বছর উত্তোলনের কথা বলেছেন। কিন্তু এইটা কিভাবে 14,000 কোটি টাকা উত্তোলন হয় বছরে প্রায়, সেটি আসলে আমরা জানি না, মানে আমাদের পক্ষে এটা বোঝা কঠিন, কারণ এক বছরে কিভাবে পুঁজিবাজার থেকে 14,000 কোটি টাকা উত্তোলন হয়। আর উনি বলেছেন পুঁজিবাজার যে এটি ফাটকা বাজার অবসান হবে, পুঁজিবাজার চাঙ্গা হবে। আসলে আপনি এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন, আপনার মূল্যায়ন? ধন্যবাদ। আসলে ওই ইংরেজিতে একটা কথা আছে যে গিভ দি ডগ ব্যাড নেম দেন কিল হিম। তো মনে হয় এই প্রবাদটা আর বোধহয় কেউ ব্যবহার করা উচিত না। পুঁজিবাজার যদি ফটকা বাজার হয়, এই লেভেল যদি পুঁজিবাজার গায়ে লাগাই দিয়ে পুঁজিবাজার থেকে 14,000 কোটি টাকা ওনার পুঁজিবাজার সম্পর্কে যেটি 167 ইসে বলেছেন, সেটা হচ্ছে আশা করা যায় ফটকাবাজির অবসান ও নির্মূলের ফলে বাজারটি এবারে জেগে উঠবে। অর্থনীতিতে নির্মূল শব্দ ব্যবহার করা যায় না। অর্থনীতি এমন একটা জিনিস, এখানে নির্মূল শব্দ যদি কেউ ব্যবহার করে বাধা তো দিতে পারবেন না, বাট এটার বাস্তবতা নেই। পুঁজিবাজার থেকে ট্যাক্স যেটা আসে গভর্নমেন্ট ট্রেডের উপরে, ট্রানজ্যাকশনের উপরে, যে পয়সাটা গভর্নমেন্ট 0.15% নেয়, এটি হলো মূলত একটা বিরাট 62 পেজে আছে। এবং এটার ব্যাপারে হয়তো ওনার প্রত্যাশা যে এখন পুঁজিবাজার যে ট্রেড ভলিউম যেটা কমে গেছে এটা হয়তো ডাবল হবে। এটা যদি ডাবল হলে গভর্নমেন্টের কালেকশন আসবে, বাট এখনকার অবস্থায় পুঁজিবাজার ডাবল হবে এরকম তো সম্ভাবনা আমি দেখছি না। এর মধ্যে যেটা আমাদের সবচেয়ে বড় কনসার্ন, বাংলাদেশের পুঁজিবাজারের বড় একটা সাইজ হচ্ছে ব্যাংকিং সেক্টর। ন্যাশনালাইজড ব্যাংক এখানে নাই, কিন্তু প্রাইভেট ব্যাংক যেগুলো আসছে এটা পুঁজিবাজারের একটা বড় একটা সেক্টর। আপনি এখন দেখলে পুঁজিবাজারের ব্যাংকের অনেক ভালো ব্যাংকের শেয়ারও ফেস ভ্যালুর নিচে চলে আসছে। ন্যাশনাল ব্যাংকের শেয়ার গতবার 9 টাকার আশেপাশে ছিল, এবার 8 টাকায় নেমেছে। তো এখন যদি আর্থিক খাতের সংস্কারের কথা যেটা উনি বলেছেন সেটা যদি মিন করে থাকেন, তাহলে হয়তো এই পুঁজিবাজার থেকে আহরণ হতে পারে। এবং আরেকটা জিনিস আছে, পুঁজিবাজার থেকে ওনাদের ট্যাক্স কালেকশনের হিসাব সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। যে স্টক এক্সচেঞ্জ যে ট্যাক্স ডিডাক্টিং অথরিটি হিসেবে যে টাকাটা পেয়ে থাকেন সেটা যদি হয় তাহলে বোধহয় এটা অ্যাচিভেবল টার্গেট না। এত ভলিউম বাড়বে বলে আমি অন্তত আশাবাদী না, এত ভলিউম বাড়ার।
জি, আপনার এই জায়গায় আসবো। আমি একটু শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত সরাসরি, আপনিও কিন্তু রিপন ভাইয়ের কাছ থেকে আসি। রিপন ভাই, এই যে বাজেট বক্তৃতা আপনি যেটা দেখেছেন যে অর্থমন্ত্রী আর্থিক খাত এবং পুঁজিবাজার নিয়ে আলাদা করে বলেছেন, আপনার কি মনে হয় যে পুঁজিবাজার সম্পর্কে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, উনি আশা করছেন এটি জেগে উঠবে? 14,000 কোটি টাকার উনি কথা বলেছেন যে প্রত্যেক বছর এই বাজার থেকে উত্তোলিত হয়। তিনি কিভাবে এটি বললেন? 14,000 কোটি টাকা আসলে কি পুঁজিবাজার থেকে প্রত্যেক বছর উত্তোলন হয় কিনা? ক্যান ইউ হিয়ার মি? শোনা যায়? হ্যাঁ জি রিপন ভাই, আমি আবার বলছি যে অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন পুঁজিবাজার সম্পর্কে, 14,000 কোটি টাকা বছরে উত্তোলিত হয় এই বাজার থেকে, উনি বলেছেন, তিনি বলেছেন যে এই পুঁজিবাজার জেগে উঠবে, ফাটকা বাজারের অবসান হবে। তার এই কথাকে আপনি কিভাবে দেখছেন, আর কি দাবি ছিল পুঁজিবাজারে আসলে যে করাটা উচিত ছিল? মানে যেটা হয়তো আমার ব্যক্তিগত ধারণা, ধন্যবাদ সবাইকে, ধারণা উনি মাননীয় অর্থমন্ত্রী হয়তো এটাকে আইপিও এবং প্রি আইপিও এখান থেকে হয়তো অর্থ উত্তোলনের কথা বলেছে, নট ট্যাক্স, এটা আমার মনে হয়। তো যে জিনিসটা হতে পারতো বাজেটে, ক্যাপিটাল মার্কেট একটা অর্থনীতির ইটস এ লঞ্চ প্যাড অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যত ইন্ডাস্ট্রি গ্রো করবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আনএমপ্লয়মেন্ট কমবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। এখানে ট্যানজিবল অনেক কিছু প্রত্যাশা ছিল। মেবি আমরা যারা স্টেক হোল্ডার, আমরা প্রপারলি কমিউনিকেট করতে পারি নাই এই বিষয়ে, যে কারণে আজকে একটু হতাশা নেই, মানে আমাদের ক্যাপিটাল মার্কেটের উপর তেমন কোনো ইনসেন্টিভ আসেনি। অন টপ অফ গ্রেট চ্যালেঞ্জ যেটা হতে পারে ইনফ্লেশন, গভর্নমেন্ট উইল বড়ো ফ্রম ইন্টারনাল সোর্সেস, ব্যাংকিং সেক্টর থেকে প্রায় $5 বিলিয়ন করবে, যেটা কস্ট অফ বরোয়িং উড বি হায়ার। এটা গভর্নমেন্ট হয়তো অন্যভাবে করতে পারতো, লাইক ফরেন গ্র্যান্ড অথবা লাইভ আর অন্যভাবে আনা যেতে পারতো। সেই ক্ষেত্রে হয়তো প্রাইভেট সেক্টর গ্রোথ কিছুটা সংকুচিত হবে, এটা আমার কাছে মনে হয়, আমার ধারণা। সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় যে ট্যাক্স, মানুষের ডিসপোজেবল ইনকাম কমবে। আগে ট্যাক্সেবল ইনকাম, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ছিল 30%। ফর এক্সাম্পল, একজনের যদি ট্যাক্সেবল ইনকাম 2 লাখ টাকা হয়, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পেত 60,000 টাকা। এখন সেটা পাবে হচ্ছে 40,000। আবার এই 60,000-এর উপর আগে ট্যাক্স রিবেট পেত 15%, যদি সঞ্চয়পত্র এবং আমাদের মিউচুয়াল ফান্ডের উপর যে ইনভেস্ট করতো তাতে 15% ট্যাক্স রিবেট পেত, এখন সেখানে পাবে 12%। সুতরাং অ্যাকচুয়ালি ডিসপোজেবল ইনকাম এই জন্য বাড়বে বিকজ আমাদের বেড়ে গেছে, এখানে অলমোস্ট 46% ট্যাক্স বেড়ে গেছে একজন মানুষের উপর, যেটা আগে ছিল না। গতবার যা ছিল এটা ছিল না। এটা একটা হতাশাজনক। মানুষের সেভিংস থেকেই তো ইনভেস্টমেন্ট হয়, যদি সেভিংসটা যদি পুরোপুরি মানুষ সেভ না করতে পারে, তো ইনভেস্টমেন্ট কিভাবে আসবে? সেটা ক্যাপিটাল মার্কেটেই হোক, সেটা রিয়েল এস্টেটেই হোক, সেটাই। তবে অফকোর্স দের ইজ সাম পজিটিভ থিং ইন দ্য বাজেট, যেমন টেক্সটাইল সেক্টরের উপর 35% থেকে 20% এনেছে। এই ক্ষেত্রে টেক্সটাইল সেক্টরের গ্রোথ হবে। হিউম্যান রিসোর্স, এডুকেশনের উপর বাজেট অনেক বেড়েছে। সুতরাং এখানে গভর্নমেন্ট, আমি অ্যাপ্রিসিয়েট করি, এখানে হয়তো 170 মিলিয়ন পিপুলের, যেখানে 60% ইয়াং পপুলেশন। সুতরাং এই জায়গায় আমি স্যার একটু মন্তব্য নিচ্ছি, আপনি থাকেন আমাদের সাথে। স্যার, এই ক্যাপিটাল মার্কেট সম্পর্কে ভাই যেটি বললেন, রিপন ভাই যেটি বললেন, একটু মানে হতাশা আছে এখানে। অনেক হয়তো ইনসেন্টিভ আশা করেছিল সবাই, কিন্তু সেটি আসলে হয়নি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। আপনার কি মনে হয় যে ব্যাংকিং খাতের যে অবস্থা, ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, বাজেট বক্তৃতায় কিন্তু কিছুই বলেন নাই। 2,000 কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটানোর জন্য রাখা হয়েছে, সেটি কিন্তু তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। না, ক্যাপিটাল মার্কেটে তো আমার জানা মতে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারা প্রাক বাজেট আলোচনায় বেশ কিছু প্রস্তাব রেখেছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে। তার কোনো প্রস্তাবই
বাজেটে প্রতিফলিত হয়নি। শুধু একটা মাত্র ইয়ের কথা বলা হয়েছে যে আমি ওই ডিমড ইনকাম ট্যাক্স এক্সেম্পশন যেটা দিছে ওটারে না, ইনকাম ট্যাক্স এক্সেম্পশন না, ওইটা হচ্ছে যে যাদের ইয়ে আছে, যারা ঋণ মৌকুফের সুবিধা পেয়েছে এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মানে মার্জিন লোন এবং সুদের যে মৌকুফে যারা সুযোগ পেয়েছে তাদের ক্ষেত্রে এক্সেম্পশন দেওয়া হয়েছে আর কি। তো এটা তো খুব সামান্য ব্যাপার, এটা দিয়ে তো ক্যাপিটাল মার্কেটের মধ্যে খুব একটা প্রাণ সঞ্চার করা যাবে বলে তো আমার মনে হয় না। তো এখন বিষয় হচ্ছে যে আমি যে আগেও যেটা উল্লেখ করেছি, ক্যাপিটাল মার্কেট এবং ব্যাংকিং খাতে দুটোই আমার মনে হয় যে এখন যে সার্বিক সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি, সেটার কারণেই এখানে খুব একটা আস্থার সঞ্চার হচ্ছে না আর কি। এখন যতই বলা হোক না কেন 7.05 গ্রোথ রেট ইত্যাদি, তো আর্থিক খাতে তো তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। যদি সত্যি আয়ের মানুষের এত প্রবৃদ্ধি হয় তাহলে তো তার সঞ্চয় বাড়ার কথা, সঞ্চয় বাড়লে সেটা তো ব্যাংকিং খাতে ডিপোজিট আসার কথা এবং ইয়েতে বা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ হওয়ার কথা। তো এখন তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ঋণের প্রবাহ তো এই গত 2-3 মাসে একটু বেড়েছে, কিন্তু এটা এখনও কিন্তু বাংলাদেশ ব্যাংকের টার্গেটের নিচে। আচ্ছা, ইয়েতে ক্যাপিটাল মার্কেটে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, ইন্ডেক্স তো এখন তো 4,400 কাছাকাছি বা নিচে আছে, 20-25 পয়েন্ট আজকে তো মাইনাস হবে এটা আমি আশা করছিলাম, যেহেতু বাজেটে কিছু নাই, সুতরাং এটা তো হবে। তো এখন ব্যাংকিং খাতে যে কী বলে নন পারফর্মিং লোন বা শ্রেণীকৃত ঋণ, এটা কিছুদিন কমেছিল কিছুটা, এবং সেটা কমেছিল মূলত হচ্ছে রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে বা রিশিডিউলিংয়ের মাধ্যমে। এখন গত মাসে আমি যেটা স্ট্যাটিস্টিক দেখলাম, এটা এখন আবার প্রায় 10%-এর কাছাকাছি চলে গেছে, 9.82%, যেখানে আন্তর্জাতিক মান হওয়া উচিত 3%, 3.5%। এমনকি আমাদের ভারতে তারা খুব উদ্বিগ্ন, সেখানেও এখন বোধহয় 3.5 কি 4%, সেটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন। তো কাজেই এখন এই সমস্যাগুলো সমাধান যখন হচ্ছে না, এবং আমি তো মনে করি যে লোকের ঋণ না দেওয়ার প্রবণতা, মানে মানসিক প্রবণতা যেটা, সেটার যে খুব একটা অবনতি হয়েছে সেটা তো বোধহয় বলা যায় না। কাজেই মূলত হয়তো তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, সুতরাং তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা ঋণ দিচ্ছে না, অথবা হয়তো রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে এবং যেখানে এক্সপেকটেশনই ছিল যে নিচ্ছে এটা না দিলেও তো কোনো অসুবিধা নেই। তো কাজেই এই পরিস্থিতিতে আমি আর্থিক খাতের সম্পর্কে যে আশাবাদ পোষণ করেছেন, সেটা তো আমার কাছে মনে হয় না যে এটা বাস্তবে আমরা রূপান্তরিত হবে আর কি। আর ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে আমার যে একটা ছিল, সাজেশন ছিল, এটা তো অবশ্যই আমি জানতাম যে এটা বিবেচনায় আসবে না, সেটা হলো যে একটা ওই ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করা, ওই বড় আকারের। এখন ওই যে 900 কোটি টাকা করেছে, তার মধ্যে 637 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয়েছে, যেখানে 15,000 20,000 কোটি টাকা যেখানে মার্কেট লস হয়েছে, সেখানে এই টাকা তো কিছু না আর কি। জি, ভাই স্যারের কথায় যদি বল। আমি আপনার একটু পিছনে যাই। আমরা ক্যাপিটাল মার্কেট থেকে যেটা চেয়েছিলাম, একটা হচ্ছে যে আমাদের বা ট্রেডের উপরে যেই রেটটা, এটা খুব হাই, এটাকে কমানোর জন্য একটা প্রস্তাব ছিল। ব্রোকার এন্ডে এটার বেনিফিট পেত, কাস্টমাররা বেনিফিট পেত। স্টক এক্সচেঞ্জের ব্যাপারে এই যে ট্যাক্স এক্সাম্পশন যেটা ছিল, ওটার ব্যাপারে আমরা পুরো ট্যাক্স সলিডের কথা বলেছিলাম। ডিভিডেন্টের উপরে যে ট্যাক্স হয় কোম্পানি স্টেজে একটা, আবার রিসিভিং রেন্ট একটা, ডিভিডেন্ডের আসলে বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী এই বিষয়টা আর চান না, কারণ তারা 500 টাকা ডিভিডেন্ড পেলেও সেটা ট্যাক্স কেটে রাখা হয়। সো এইখানে এই ট্যাক্সের কারণে আমরা বলছিলাম যে ডিভিডেন্ডটাকে ট্যাক্স ফ্রি করে দেওয়ার জন্য বিনিয়োগকারী হিসেবে আমরা আশা করছিলাম যে পুঁজিবারের সাথে এটা হয়তো বিরতিতে যাব, যদি সংক্ষেপে বলেন। এটা আমরা প্রত্যাশা করছিলাম, সেটা নাই। স্যার যেটা বললেন, যেহেতু বাজেটে অনেকগুলো দাবি দেওয়া ছিল, প্রত্যাশা ছিল, যেগুলো পূরণ হয়নি, তো সুতরাং আজকে মার্কেটে নেগেটিভ থাকার কথা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালিও তাই।
আমি আপনাকে যেটা বলবো, আসলে বাজেট প্রত্যেক সরকার বাজেট দেয়, বাজেট দিতে হবে, বাজেট দিচ্ছে। সত্যিকার অর্থে আমরা যদি বাজেট বাস্তবায়নের ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি না করি, এখানে যদি আমরা লজিক অ্যাপ্লাই না করি, তাহলে সম্ভব না। আমি একটা উদাহরণ দিই। সরকারি যেখানে বলছে ইনফ্লেশন রেট কত 5.8 না 6.8, 5.8, হ্যাঁ 5.8 সরকার স্বীকার করছে, তাহলে মানুষের পারচেজিং পাওয়ার এটা ইরোড করেছে। তাহলে আপনি ট্যাক্সের যে মিনিমাম থ্রেশহোল্ড যেটা ছিল 2,50,000 টাকা, গতবারও ইনফ্লেশন এরকম ছিল 6 পয়েন্টের উপরে, 5 পয়েন্ট হলো তাহলে 2 বছরে আপনি যোগ করলে 12-13% মানুষের পারচেজিং পাওয়ার ইরোড হয়েছে। আপনি অফিসিয়ালি ডিক্লেয়ার করছেন, কিন্তু মানুষের ট্যাক্সের থ্রেশহোল্ড আপনি চেঞ্জ রেখেছেন। হোয়াট ইজ দ্য লজিক? আমি এই লজিক তো এইভাবে মানে একটু কি যে সরকারি আসুক তাদেরকে একটি ধারণা সাধারণ মানুষ এইগুলো বুঝতে পারেন না, বোকা। আসলে সব লোক তো বোকা না। স্যার, যদি খাত ওয়াইজ বরাদ্দ দেখেন, শিক্ষা এবং চিকিৎসার যে দুটি বেশ ইম্পর্টেন্ট এত কোটি জনসংখ্যায়, এই দুটি সেক্টরে যে বরাদ্দ এবার কিছুটা বেড়েছে। আপনি যদি এই দুটো সেক্টরে একটু মূল্যায়ন করেন। এখানে আমি তো আগেও প্রাক বাজেট আলোচনায় অনেক জায়গায় বলেছি যে আমাদের দেশে মানব সম্পদ উন্নয়ন একটা বড় প্রায়োরিটি হওয়া দরকার। তার কারণ হচ্ছে যে আমাদের এখন তো মূল সম্পদই হচ্ছে মানব সম্পদ। যে তাদের যদি উন্নয়ন করে উৎপাদনশীল খাতে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবৃদ্ধির মাত্রা অনেক বেশি ত্বরান্বিত হতে পারে। এবং এই যেটাকে ডেমোগ্রাফিক ডিভিশন বলা হয়, এটা বাংলাদেশের জন্য একটা বড় প্রবৃদ্ধির জন্য একটা বড় উপাদান হতে পারে। তো সুতরাং এখানে যে বরাদ্দ বাড়ানো হয়েছে সেটাকে আমি স্বাগত জানাই। স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে বেশ বড় মাত্রায় বাড়ানো হয়েছে। এইটা গত অর্থ বছরে ছিল 11.6% বাজেটের, এবার এটা 15.6% নেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য খাতে যেটা গত বছরে ছিল 4.3%, এটা 5.1% নেওয়া হয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো টাকা তো বাড়লো, কিন্তু এখন ব্যবহারটা কিভাবে হচ্ছে। সেখানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নে কিভাবে করব। গ্রামাঞ্চলের বহু স্কুল কলেজ আছে, সেগুলোর যে শিক্ষক যারা আছেন তাদের মান কি এবং তারা কি ধরনের শিক্ষা দিচ্ছেন, তাদের শিক্ষকদের প্রশিক্ষণের কি ব্যবস্থা করা হচ্ছে না হচ্ছে। তো কাজেই সেই জিনিসটা দেখতে লাগবে। এবং এর সাথে সাথে যে সাধারণ শিক্ষার বাইরে যেটা বেশি প্রয়োজন এখন আমাদের, সেটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন। এবং সেগুলোকে বাজারমুখী করা যায় কিভাবে। যে ধরনের স্কিলের চাহিদা আছে বাজারে, সেটা টেক্সটাইল সেক্টরে হোক বা আবার পাওয়ার সেক্টরে হোক বা আবার শিপ বিল্ডিং সেক্টরে হোক, সেই ধরনের স্কিলগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা ছাত্রদের শেখাতে পারছে কিনা, তাদেরকে সেই ধরনের দক্ষতা সম্পন্ন করতে পারছে কিনা। নইলে এখন যদি দেখা যায় যে একটা ইয়েতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারপরে দেখা যাবে যে হয়তো সে কেরানির চাকরির জন্য এখানে ওখানে ঘোরাফেরা করছে, যেহেতু ওখানে কোনো চাকরি পায়নি। তো এক্ষেত্রে যে আমি মনে করি পাবলিক প্রাইভেট, আমি পার্টিসিপেশন নেসেসারিলি বলবো না, কিন্তু একটা ডায়ালগ থাকা দরকার। অর্থাৎ বাজারে কী ধরনের দক্ষতার চাহিদা আছে, সেই অনুসারে এখানে কারিকুলাম রিভাইজ করে, সিলেবাস রিভাইজ করে সে ধরনের করা উচিত। আর স্বাস্থ্যখাতের সমস্যা যেটা, এখানেও যে সার্ভিস কোয়ালিটিতে আমরা জানি অত্যন্ত পুয়ার আর কি। এখন খালি শুধু আমি যদি মানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বাড়াই, আমি হসপিটাল বিল্ডিং তৈরি করলাম, হয়তো কিছু ইকুইপমেন্ট দিলাম, কিন্তু সেবার মান তো আমাদের এই সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলো তো অত্যন্ত নিম্নমানের। এবং এখানে আবার ওই যে ইকুইপমেন্ট থাকে সেগুলো অপারেট করা যাবে না। জেলা লেভেলে দেখা যাবে অনেক জায়গায় হয়তো সিটি স্ক্যান করা সম্ভবই না, বা সিটি স্ক্যানার বা অনেক জায়গায় দেখা যাবে যে এক্সরে মেশিন খারাপ হয়ে পড়ে আছে, সেটার কিছু ব্যবস্থা করা হচ্ছে না। কাজেই এই টাকার অঙ্ক বৃদ্ধিটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এটা যাতে যথাযথভাবে ব্যবহার হয় সেদিকে কীভাবে নজর দেওয়া হবে
তার কোনো দিক নির্দেশনা বাজেটে নাই। জি, মহিউদ্দিন ভাই আপনার কাছে আসবো, একটি স্কাইপে রিপন ভাইয়ের কাছে যাই। রিপন ভাই, এই যে পুঁজিবাজারের জন্য তেমন কিছু আসলে নেই, যেটির প্রভাব আজকে নেতিবাচক দেখছি বাজার, আপনার কি মনে হয় আপনারা যারা স্টেক হোল্ডার আছেন তারা কি প্রাক বাজেট যে আলোচনা সেটি আসলে যথার্থভাবে করতে পারেন নাই, এই কারণেই এই অবস্থা? সংক্ষেপে যদি বলেন, আমাদের একদম সময় নেই। এইভাবে না বলে যদি একটু পুঁজিবাজার শুধু ক্যাপিটাল ট্রেড হচ্ছে এটাকে আমরা না ধরে এটাকে একটা বড় ধরনের, বিকজ তিনটা কম্পোনেন্ট ইকোনমির, তিনটা কম্পোনেন্ট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট ইজ বিগেস্ট কম্পোনেন্ট। একটা একুইটি বেস, একুইটি থেকে যদি ফান্ড রেজিং হয় একটা দেশের ডেভেলপমেন্ট, যেমন পদ্মা ব্রিজ হচ্ছে আজকে, যদি এটার উপর বন্ড ছাড়া হতো, এখান থেকে যদি রেজ করা হতো ফান্ড, আজকে বঙ্গবন্ধু সেতু, এখান থেকে যদি টাকা তোলা হতো। সুতরাং অনেক সুযোগ আছে যেখানে ক্যাপিটাল মার্কেট সুযোগ। আমার যেটা মনে হয় যে ক্যাপিটাল মার্কেটকে শুধু কেনা বেচার মধ্যে না রেখে এটা একটু বড় পরিসরে দেখা দরকার। নাম্বার 2, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স 10%, রাইট? তো এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি পার্টিসিপেট না করে, তো রিটেল ড্রিভেন যারা রিটেইলার দিয়ে ক্যাপিটাল মার্কেট ঠিক করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা মেট্রোপলিটন চেম্বারের থ্রুতে আমরা সরকারের কাছে কতগুলো প্রস্তাবনা দিয়েছিলাম। ট্যাক্স ব্র্যাকেট কি হবে আমাদের পিয়ার কান্ট্রিগুলোতে যারা লং ভাই, আমাদের হাতে আসলে সময় নেই, আমি শেষ করে দিচ্ছি। জাস্ট ট্যাক্স ব্র্যাকেটের কথা বলে, যে যারা 2 বছরের বেশি হোল্ডিং পিরিয়ড রাখবে ইনভেস্টমেন্ট, তাদের কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এই প্র্যাকটিসগুলো আছে। যদি মোর দেন 1 ইয়ার হয়, লেস দেন 2 ইয়ার্স, তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্স 6%, 5 to 6%। আবার যদি লেস দেন 1 ইয়ার হয়, তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্স ইজ হায়ার। সুতরাং এখানে যেহেতু এটা প্রস্তাবিত বাজেট এখনো ফাইনালাইজ হয় নাই, এটাকে যদি আমরা প্রপারলি দেখতে পারি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যদি শেষ 1.5 মিনিট আপনার জন্য, মানে কোন পয়েন্টের উপরে? ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে। না, ক্যাপিটাল মার্কেটের উপরে যেসব প্রস্তাবনাগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমিও রিপনের সাথে একমত। এখন তো বাজেটে ডিসকাশন হবে, ক্যাপিটাল মার্কেটের জন্য স্পেসিফিকলি যেসব সাজেশনগুলো দুটো স্টক এক্সচেঞ্জ থেকে দেওয়া হয়েছে এগুলো বোধহয় বিবেচনার দাবি রাখে। এবং আমি আবারও এই কথাটা বলবো যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটা উঠিয়ে দেওয়া হোক, তাহলে দ্যাট উইল বি এ ডাইরেক্ট ইনসেন্টিভ টু দি ইনভেস্টার ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট চাচ্ছি, বেনিফিট দিচ্ছি না বা এক্সাম্পশন দিচ্ছি না, এটা তো ঠিক না। ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটা উঠিয়ে দেওয়া উচিত, 1। আর 2 নম্বর, আমি যে জিনিসটা বলবো যে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ানোর জন্য অনেক কিছু করা যায়। যেমন আমরা অডিটটা স্ট্যাটিউটরি করেছি, এবং অডিটারদেরকে একটা এডিশনাল দায়িত্ব এভাবে দেওয়া যায়, যেসব জায়গায় ডিডাকশন হওয়ার কথা ছিল, ট্যাক্স কালেকশন করার কথা ছিল, স্পেসিফিকলি ওই পয়েন্টের উপরে অডিটারদেরকে যদি রিপোর্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে ট্যাক্সের অনেকগুলো লুপহোল বন্ধ হবে। যেটা আমরা বাজেটে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, যে স্টাইল অফ গভর্নেন্স, আপনি টাকার অঙ্কে বাজেট বড় করেছেন, দ্যাট ইজ বড় কিছু না। আপনাকে স্টাইল অফ গভর্নেন্স যদি চেঞ্জ করার জন্য এই আলোচনার মাধ্যমে যদি কিছু করে, তাহলে দ্যাট উইল বি রিয়েল ইমপ্রুভমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ইমপ্রুভমেন্ট। ওটা যদি আমরা না করতে পারি, আমাদের গ্যাপ কন্টিনিউ করবে। এক কথায় যদি বলেন যে এটি বাস্তবায়নযোগ্য বাজেট কিনা, আমাদের হাতে সময় না, আমি মনে করি যে সমস্ত কি টার্গেটস, ম্যাক্রো টার্গেটস, সেই টার্গেটগুলো বাস্তবায়ন হবে না। যেটা আমি আগে উল্লেখ করেছি, এর মধ্যে রাজস্ব আহরণ এবং এডিপি, বার্ষিক উন্নয়ন প্রকল্প, এই দুটোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই দুটোর কোনোটাই বাস্তবায়ন হবে বলে স্যার আপনাকে ধন্যবাদ। মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ। রিপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। আগামীকালকে দেখা হচ্ছে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।